কলকাতাওয়ালা কঙ্কন চ্যানেলের পুরুলিয়া সিরিজের থার্ড এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে পুরুলিয়াতে আমার ডে 2, আর ডে 2তে আজকে আমি ঘুরতে যাব গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, পাঞ্চের ড্যাম, আরও অনেক সাইট সিন পয়েন্ট। তো ইন্ট্রোতে বেশি বকবক না করে চলো যাই পুরুলিয়ার ডে 2 এর মেন ভিডিওতে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন সময় অলমোস্ট 8:30-9:30 বাজে। তো এখন ব্রেকফাস্ট অর্ডার করেছি হোটেল থেকেই। তো হোটেলে ব্রেকফাস্ট অর্ডার করেছি প্লেন টোস্ট, বয়েলড এগ আর চা, ব্ল্যাক টি। তো ওটা আসুক, ওটা এলে দেখাবো তোমাদেরকে ওর কি টেস্ট বলবো তোমাদেরকে। তো এরপরে আজকে সাইট সিন করতে বেরোবো 9:30টার সময়। উত্তম ফোন করেছিল এক্ষুনি। তো সাইট সিনে বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে আবার। ডিম, পাউরুটি আর চা দিয়ে সকালের ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম ডে 2 এর সমস্ত সাইট সিন করতে। তো হোটেল থেকে চেক আউট তো করে গেলাম। ওদের চেকিং টাইম, চেক আউট টাইম অলমোস্ট ওই সকাল 9টায় চেকিং আর 10টায় চেক আউট, ঠিকঠাকই টাইমিং আছে। তো চেক আউট করে উত্তমদার সাথে বেরিয়ে পড়েছি আজকে ডে 2 এ সাইট সিন করতে। তো প্রথমেই আজকে যাচ্ছি হচ্ছে কাশীপুর রাজবাড়িতে। কাশীপুর রাজবাড়ি যাওয়ার পথে আমার আর উত্তমদার চোখে পড়ল যে রাস্তার ধারে একটা ছোট বেড়ার ঘরের মধ্যে একজন বয়স্ক জেঠু টাটকা খেজুর রস বিক্রি করছেন। সেই জন্য গাড়ি থামিয়ে নেমে পড়লাম আর চলে গেলাম খেজুর রস খাওয়ার জন্য। ये बिहार का चाचा हमारे पुरुलिया का काशीपुर राजबाड़ी जाते समय हम लोग को रास्ता में ये अपना झोपड़ी बना के खजूर का रस निकालते हैं। तो उस जगह में हम लोग खड़ा होके हम और कंकंदा थोड़ा थोड़ा खजूर रस पी रहे हैं। एकदम ताज़ा है, एकदम मीठा है। ये देखिए पी रहे हैं। উত্তমদা তো তোমাদেরকে বললোই যে খেজুর রস উত্তমদা খেলো, আমিও খেয়ে দেখি। ও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খেজুর রস, কলকাতায় তো খাইনি, এখানে এসে খাচ্ছি। খুব ভালো টেস্ট। আর অনেকটা টেস্টটা যারা কি বলবো, মানে টেস্টটা কীরকম আমি ডিফাইন করতে পারছি না, কারণ আমি তো ওরকম জিনিস খাই না। সো টেস্টটা আমি ডিফাইন করতে পারছি না, কিন্তু একটু ঝাঁঝালো আছে। তোমরা যারা খেয়েছো খেজুর রস অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কেমন টেস্টটা। কারণ টেস্টটা আমি ডিফাইন করতে পারছি না কার সাথে তুলনা করে। সো এটা খাই, এটা খেয়ে কাশীপুর রাজবাড়ির দিকে যাই। তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কলকাতায় থাকা অবস্থায় এরকম টাটকা খেজুর রস তো পাওয়াটা খুবই চাপের। সেই জন্য এখান থেকে 20 টাকা দিয়ে টাটকা খেজুর রস খেয়ে অনেকটা এনার্জি নিয়ে আর মনে অনেকটা আনন্দ নিয়ে এবার আমি রওনা দিলাম আজকে প্রথম সাইট সিন পয়েন্ট কাশীপুর রাজবাড়ির উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে অলমোস্ট 40 কিলোমিটার ড্রাইভ করে চলে এলাম কাশীপুর রাজবাড়িতে। তো এই জায়গাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই ভেতরে কিন্তু অ্যালাউ না ঢোকাটা, কিন্তু চারদিক থেকে বাদুড়ের খুব আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি দেখছি সেটা যদি ক্যাপচার করা যায় সাউন্ডটা, আর পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এটি হচ্ছে কাশীপুর রাজবাড়ির বাইরের দিকের গেট বা বাইরের দিকের অংশটা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। আমি যেদিন ঘুরতে গিয়েছিলাম ওই দিন অনেকজনের ট্যুরিস্ট এখানে ঘুরতে এসেছিল। আর লাক বাই চান্স রাজবাড়ির একজন কর্মচারী বাজার করতে যাচ্ছিল। তাকে অনেক রিকোয়েস্ট করে 50 টাকা পার পার্সন টিকিটের খরচা দিয়ে আর রাজবাড়ির লোকের অনুমতি নিয়ে চলে গেলাম রাজবাড়ির ভেতর দিকে, পুরো রাজবাড়িটা ঘুরে নিজেও দেখার জন্য আর তোমাদের সাথেও সেই ভিডিও শেয়ার করার জন্য। তোমরাই দেখো রাজবাড়িটার সৌন্দর্য কি সুন্দর। রং করা নেই, কিন্তু এত পুরনো রাজবাড়ি এখন 2024 সালেও কত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা আছে। এটা দেখেই মনটা সত্যি কথা আনন্দে ভরে গেল।
তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম রাজবাড়ির ভেতরের দিকের অংশটা। এবার তোমাদের দেখালামই তো যে এখানে পারমিশন ছাড়া অ্যালাউ হয় না। এখানে দুর্গাপুজো হয়, সেই জন্য দুর্গাপুজোর যে 4-5 দিন শুধুমাত্র দরজা খোলা থাকে, সবাই এসে মায়ের দর্শন করতে পারে। তাছাড়া কিন্তু ভেতরে অ্যালাউ না উইদাউট এনি পারমিশন। যা হোক করে পারমিশন নিয়ে আর পার পার্সন 50 টাকা করে দিয়ে ঢুকে রাজবাড়ির ভেতরে 10-15 মিনিট কাটালাম, ঘুরিয়ে তোমাদের দেখালাম। তো এই জায়গাটা দেখা কমপ্লিট। তো চলো এবার যাওয়া যাক নেক্সট জায়গার উদ্দেশ্যে। রাজবাড়িতে আসার আগেই উত্তমদা আমাকে বলে দিয়েছিল যে রাজবাড়ির মধ্যে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। অনুমতি নিয়ে যে রাজবাড়িতে ঢুকতে পারলাম আর সেই জায়গার ভিডিও করে যে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, এটা চিন্তা করে আমার কিন্তু মনে আনন্দে ভরে যাচ্ছে। এবার আমি চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। এখানে এসেও কিন্তু আমাকে অলমোস্ট 250টা সিঁড়ি অতিক্রম করে ওপর দিকে উঠতে হবে। তো চলো আস্তে আস্তে করে সিঁড়ি অতিক্রম করে ওপর দিকে যাওয়া যাক। পাহাড়ের 250টা সিঁড়ি মানে কিন্তু অনেকই। এক্স্যাক্টলি আমি জানি না 250টাই কিনা, কিন্তু তার আশেপাশেই হবে। আর রাস্তাতে কিন্তু এরকম ওয়াচ টাওয়ার দেখতে পেয়েছিলাম, সত্যি কথাই খুব সুন্দর। আর এটা দেখেই আমি আবার রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। চলে এলাম জয়চণ্ডী পাহাড়ে। এখানে চণ্ডী মাতার একটা মন্দির আছে, তার সাথে সাথে একটা হনুমানজির মন্দির আছে। এখানে উঠে আসতে অলমোস্ট তোমাদের কিন্তু 240 থেকে 250টা সিঁড়ি অতিক্রম করে ওপর দিকে উঠে আসতে হবে। অনেকটাই কষ্ট। মাঝখানে আমি নামার সময় দেখাবো যে অনেক ধরো জল, লেবু জল, রসনা বা কোল্ড ড্রিঙ্কসের দোকান পাবে, ওখান থেকে খেতে পারো। আর এতগুলো সিঁড়ি তো একবারে ওঠার চেষ্টা করো না, থেমে 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 ওঠো। আর এই পুরো জায়গাটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে মাতার মন্দিরে পুজো দিতে পারবে। তো চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। চলে এলাম পাহাড়ের ওপরে। এবার চলো প্রথমেই মায়ের দর্শন করে আসা যাক। এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, এখানে দেখো কত ঢিল বাঁধা আছে সুতো দিয়ে। লোকে মনস্কামনা জানিয়ে এরকম ঢিল দিয়ে এই গাছে বেঁধে রেখে যায়। আবার যখন মনস্কামনা পূরণ হয় এখান থেকে একটা ঢিল খুলে মায়ের পুজো দিয়ে যায়। তো এটা আমি আমার কলকাতায় বড় কাছারিতে দেখতে পেয়েছিলাম। চ্যানেলে এরকম ভিডিও নেই, তো বড় কাছারি কোনোদিন গেলে তোমাদের দেখাবো। ওখানে এরকম দেখতে পেয়েছিলাম যে ওখানে কাগজ বেঁধে ওখানে টানিয়ে যায় ঠাকুরের সামনে, এখানে এরকম ঢিল বেঁধে টানিয়ে রেখেছে। এটাও ভালো লাগলো দেখে। আমার এখন মনস্কামনা জানালে কবে আবার আসতে পারবো, পুরনো হলে আসতে পারবো কিনা এখানে সন্দেহ আছে, তাই জন্য মায়ের কাছে পুজো দিয়ে নিলাম। তো তোমরা এখানে এলে পুজো দিতে পারবে নামগোত্র বলে। তো পুজো দিলাম, এই জায়গাটা তোমায় দেখালাম। এবার পুরো জায়গাটা আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর তার সাথে সাথে এখানে একটা হনুমানজির মন্দির আছে, সেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখন যে ভিউটা আমি তোমার সাথে শেয়ার করছি, এই ভিউটা মায়ের মন্দিরের ঠিক পিছন দিকে থেকেই দেখতে পেয়েছিলাম। আমি যেদিন গেছিলাম সেই দিন চারদিকে মেঘে ঢাকা ছিল বলে খুব একটা ভালো ভিউ পাইনি। যতটা ভিউ পেয়েছি ততটাই আমি তোমার সাথে শেয়ার করলাম। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে বজরংবলীর একটি মন্দির। আর এই মন্দিরের পাশেই রয়েছে একটা সুন্দর ভিউ। পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। যেহেতু ফগ ছিল বলে অতটা ভালো ভিউ পাইনি, আগেও বলেছি, যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম। এই পাহাড়টা ভালো করে ঘুরে এবার আবার রওনা দিলাম নিচের দিকে। আর নিচের দিকে আসার আগেই একটা স্টল থেকে একটু লেবুর জল খেয়ে নিলাম। জয়চণ্ডী পাহাড় থেকে তো নামছি নিচের দিকে, পাহাড়টা তো ঘুরলাম। আর পাহাড়ে নামার পথে তোমরা অনেক দোকান পাবে। মন্দিরে নামার একদম মুখে একটা দোকানে তোমাদের দেখালাম, দোকান থেকে লেবু জল নিয়ে নিয়েছি, একদম 15 টাকা। তো আমি যেহেতু শীতকাল এখন এসে, তো এত রিফ্রেশমেন্টের দরকার নেই। তোমরা যদি গরমকালে আসো এটা খুব কাজে দেবে। সো এটা খেয়ে ইচ্ছা আছে এরপরে গড় পঞ্চকোট যাওয়ার। গড় পঞ্চকোটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মাঝখানে তো গাড়ির জার্নিটা তোমাদের সাথে শেয়ারই করব। তো চলো আবার এখনও অলমোস্ট 150টা সিঁড়ি নেমে গাড়িতে উঠে আবার রওনা দিই ওই গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। ওঠানামা মিলিয়ে অলমোস্ট 500টার বেশি সিঁড়ি অতিক্রম করে চলে এলাম পাহাড়ের নিচে। ঘড়িতে তখন 1টা বাজে আর প্রচণ্ড খিদে পাচ্ছে।
তাই আমি উত্তমদাকে বললাম যে পরে সাইট সিন করবো, প্রথমে খেতে যেতে হবে, একটা রেস্টুরেন্টে চলো। তো উত্তমদা আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এলো। রেস্টুরেন্টে পৌঁছে অর্ডার করে দিলাম একটা ভেজ থালি আর একটা কড়াই চিকেন আর আমাদের বাঙালিদের সবার প্রিয় রসগোল্লা। ভাত, চিকেন আর রসগোল্লা দিয়ে ভালো করে পেট পুজো করে মনে অনেকটা আনন্দ নিয়ে রওনা দিলাম আজকের পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। ঘড়িতে তখন 3টে বাজে। চলে এলাম পাঞ্চেত ড্যামে। এই ড্যামের সৌন্দর্যটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখো। আমি ট্রাই করছি তোমার সাথে একটা 360 ডিগ্রি ভিউ দেখানোর। কি অসাধারণ মনোমুগ্ধকর জায়গাটার সৌন্দর্য। তোমরা চাইলে এই পাঞ্চেত ড্যামে কিন্তু বোটিংও করতে পারো। সেটার জন্য তোমরা যার সাথে ঘুরতে আসবে তার সঙ্গে অবশ্যই কিন্তু একটু ডিসকাস করে নিও। আর তোমরা কিন্তু এই জায়গা থেকে একটা অসাধারণ সানসেট দেখতে পারো যদি তোমরা এখানে গরমকালে আসো বা বেশি সময়ের জন্য এখানে স্টে করো। এবার আমি চলে এলাম আজকের দিনের সেকেন্ড লাস্ট সাইট সিন পয়েন্টে, সেটা হচ্ছে গড়পঞ্চকোট। চলে এলাম গড়পঞ্চকোটে। আর গড়পঞ্চকোটে এই যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। পুরো মন্দিরটা আমি তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর মন্দিরটা দেখানোর পরে তোমাদেরকে এই মন্দিরে থাকা রাধাকৃষ্ণের বিগ্রহটাও তোমার সাথে শেয়ার করব। মন্দিরের আশেপাশে পুরনো দিনের রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ এখানে দেখতে পাবে, যা এনারা মেনটেন করে আমাদের মতো পর্যটকের কাছে সুন্দরভাবে তুলে ধরেছে এখানকার সৌন্দর্য হিসাবে। আমি ইউটিউবে অনেক ভিডিওই দেখেছি যে এই গড়পঞ্চকোটে পর্যটকরা এসে এখানকার দেশি মুরগির ঝোল আনন্দ সহকারে খায়। তারই কিছু ইনফরমেশান এবার তোমার সাথে শেয়ার করে নিই। তো দাদার দোকানটা তোমাকে দেখালাম তোমাদের গড়পঞ্চকোটে এসে। দাদা বলছি, যদি কেউ দেশি মুরগি খেতে চায়, চিকেন খেতে চায়, মানে অর্ডার কতক্ষণের আগে করতে হবে এসে? মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট আগে করলে ভালো হয়। মানে 1 ঘন্টা হলে খুব ভালো, মানে টেস্ট ভালো হয়, মানে ম্যারিনেশন করে রাখা হয়, মানে মানে ঠিকভাবে মতন রান্না করতে আমরা ঠিক সুবিধা পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে 1 ঘন্টা রান্না, 1 ঘন্টা সময় পেতে গেলে। আর ওটা 400 টাকা কিলো, পালং সমেত ওজন হবে 400 টাকা কিলো। হ্যাঁ, 450 টাকা, 450 টাকা কিলো। 450 টাকা। আর এটা কিন্তু টাইম টু টাইম বাড়ে। হ্যাঁ, মানে এখনের দাম 450 টাকা, এখন 450 টাকা লিখছে। এর পরে আগেটাতে কিছু ছিল 400 টাকা কিলো ছিল। আচ্ছা, মানে দিন বাড়লে দাম বাড়বে। তারপরে অনেকে রোগে মারা যেতেছিল, আদিবাসী ঘর থেকে, তখন মুরগা পেয়ে, আচ্ছা, তখন দাম বেড়েছিল, তখন দামটা বেড়ে গেছিল। আচ্ছা, আর মানে ওই 450 মানে ওটা মুরগি না কেজি? মানে ওটা পালং সমেত, জীবন্ত সমেত ওজন হবে 100, মানে 450 টাকা কিলো। কিলো, আচ্ছা। রান্না করতে 100 টাকা, মানে 550 টাকা পড়ে। 550 টাকা 1 কিলো তো হয় না, একটু বেশি কম হয়? হ্যাঁ, বেশি কম হবে। যদি 1 কিলো 200 হলো তাহলে সেই অনুযায়ী দামটা ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই মন্দিরের ঠিক অপোজিটে যেরকম খাবার দোকান তোমাদের দেখালাম, তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন গয়নাগাটি, মুখোশ, মেয়েদের বিভিন্ন অর্নামেন্টসের দোকান, কি রিং, ব্যাগ, অনেক কিছু জিনিসই এইসব দোকানে পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিছু জিনিস কিনে বাড়ির জন্য অবশ্যই নিয়ে যেতে পারো। ঘড়ির কাঁটা তখন 5টার ঘরে যাবে যাবে করছে। আমি যেহেতু শীতকালে ফেব্রুয়ারি মাসে এখানে ঘুরতে এসেছি, শীতকালে এমনিতেও সানসেট খুব তাড়াতাড়ি হয়, এই জন্য আমি কিন্তু বরন্তি, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরন্তি। এই জায়গা থেকে উত্তমদা আমাকে বলেছিল যে একটা অসাধারণ সানসেট দেখা যায়, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এখান থেকে সানসেট দেখতে পাইনি। তোমরা যদি গরমকালে এই জায়গাটা ঘুরতে এসো তাহলে কিন্তু তোমরা বরন্তি থেকে একটা অসাধারণ সানসেট অবশ্যই দেখে যেও। কি আর করা যাবে, অন্ধকারের মধ্যে বরন্তির একটুখানি ভিডিও করে আবার গাড়ি ধরে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। পুরুলিয়া আসার সময় তোমায় তো বললাম যে উত্তমদা আমাকে 2টো লাড্ডু দিয়েছে, যেটা হচ্ছে পুরুলিয়ার স্পেশাল লাড্ডু। আমাদের ওখানে মতিচুরের লাড্ডু তো পাওয়া যায়, যেটা বোঁদে বা এদিক পরে ছোটো ছোটো দানা দানা দিয়ে, আর বা ওখানে গণেশ পুজোর সময় মোদক টাইপের কিছু হয়, অনেক রকম লাড্ডু হয়। বাট এখানে তোমার গুড়ের লাড্ডু পাওয়া যায়, যেটা আমাদের ওখানে বোঁদে বানানো হয়। বোঁদেটা শক্ত ফর্ম যখন থাকে ওটা দিয়ে বানানো হয় গুড়ে,
পাক দিয়ে বানানো হয়, তার মধ্যে মৌরি ঠৌরি দেওয়া থাকে, এটা এখানকার স্পেশাল। আর আরেকটা নোনতা জাতীয় ভাবড়া, যেটা আমাদের ওখানে ফুলুরি, আমাদের যেমন কলকাতায় ফুলুরি হয়, এখানে ওটা ভাবড়া, কিন্তু স্টাইলটা অন্যরকম। আর সো এটা এলে অবশ্যই ট্রাই করবে। আমি তোমাদের ভিডিও তো দেখাবো, এটা বলে নিই তারপরে ভিডিওটা দেখাবো। তোমরা এসে এই দুটো জিনিস অবশ্যই ট্রাই করে দেখো, ভাবড়া আর গুড়ের লাড্ডু। এই যে তোমাদের লাড্ডুটা দেখাচ্ছি, এই লাড্ডু কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না। এই লাড্ডুটা কিন্তু এখানে বিখ্যাত, কারণ আমাকে উত্তমদা বলেছিল যে এখানে যাদের বিয়ে হয় তখন তত্ত্বে এই লাড্ডু কিন্তু অনেক পরিমাণেই যায়। আর ভাবড়া ভাজাও কিন্তু এখানে বিখ্যাত, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে। আমি যেদিন পুরুলিয়া এসছিলাম, আমি উত্তমদার জন্য কলকাতার বিখ্যাত রসগোল্লাও কিন্তু নিয়ে এসেছিলাম। আর ফেরার সময় উত্তমদা পুরুলিয়ার বিখ্যাত এই লাড্ডু কিন্তু আমার বাড়ির লোকের জন্য আর আমার জন্য প্যাক করে দিয়েছিল। তার জন্য উত্তমদাকে অনেক ধন্যবাদ। সারাদিনের সমস্ত সাইট সিন আর অনেক গাড়ির জার্নি করে এবার চলে এলাম পুরুলিয়া স্টেশনে। আর পুরুলিয়া স্টেশনের 1 নম্বর কাউন্টারে এরকম 1 স্টেশন আর 1 প্রোডাক্ট নামে এরকম একটা কাউন্টার দেখতে পেয়ে যাবে তোমরা। আর এখান থেকে কিন্তু তোমরা পুরুলিয়ার বিখ্যাত যে ছৌ নাচ বা পুরুলিয়ার বিখ্যাত যে মুখোশ এখানে তোমরা পেয়ে যাবে, কিন্তু দামটা এখানে কিন্তু একটু বেশি। যে ট্রেনে করে আমি পুরুলিয়া এসছিলাম সেই ট্রেনে করেই, মানে চক্রধরপুর এক্সপ্রেস করেই আমি আবার রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর এই করেই পুরুলিয়ার আমার 2 দিনের সফর এখানেই শেষ হলো। পুরুলিয়াতে এসে অনেক জায়গা ঘুরলাম, আবার উত্তমদার সাথে দেখা হলো, একটা অসাধারণ মেমোরি নিয়ে কলকাতা রওনা হচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি পুরুলিয়ার একটা ডিটেল ট্যুর গাইড। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি।